তার কারণ সন্দেশখালীতে ইতিমধ্যে তাপ উত্তাপ চরম পর্যায়ে বেড়েছে এবং সেখানকার আশপাশের ছবিটা, সার্বিক ছবিটা এখন ঠিক কী রয়েছে জানার চেষ্টা করবো। আমাদের সঙ্গে জুড়ে রয়েছে এই মুহূর্তে আমাদের প্রতিনিধি রিমিক মাঝি, একেবারে গ্রাউন্ড জিরোতে রয়েছে। রিমিক, সার্বিক পরিস্থিতিটা ঠিক কীরকম, কী ছবি উঠে আসছে এখন এই পর্যায়ে দাঁড়িয়ে? দেখো অঞ্জন, ভোট মিটে যাওয়ার 1 ঘন্টা কেটে গিয়েছে, রাজ্যে 7ম দফার নির্বাচন শেষ, দফার নির্বাচন শেষ, কিন্তু এখনও সন্দেশখালীতে কিন্তু উত্তেজনা চরমে। এই মুহূর্তে কিন্তু সন্দেশখালীর যে আমরা সকাল থেকে দেখছি যে বারবেলিয়া সেইখানে কিন্তু সকাল থেকে আমরা দেখেছি বিজেপি কর্মী সমর্থকদের মাথা ফাটানোর অভিযোগ উঠেছে, পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছে এবং তারপরে এখন কিন্তু সন্ধ্যে 7টা বাজে এখন কিন্তু বাসন্তী এবং সরবেরিয়া যে হাইওয়ে, সেই হাইওয়ে কিন্তু অবরোধ করেছেন এই বারবেরি গ্রামের মানুষরা এবং বিজেপি কর্মী সমর্থকরা। তাদের দাবি, সকাল থেকে তাদের যেটা অভিযোগ যে সকাল থেকে তৃণমূল আশ্রিত বহিরাগত দুষ্কৃতীরা এই বয়ের বালিতে তারা বোমাবাজি করেছে, বিজেপি কর্মী সমর্থকের মাথা ফেটেছে, বুথ অফিস তাদের ভাঙচুর করা হয়েছে, অথচ তাদেরকে প্রোটেকশন না দিয়ে যে দুষ্কৃতী যারা আক্রমণ চালিয়েছে তাদেরকে কোনোভাবে গ্রেপ্তার করার চেষ্টা না করে বেছে বেছে বিজেপি কর্মী সমর্থকদের উল্টে রাজ্য পুলিশ গ্রেপ্তার করেছে এবং শুধু গ্রেপ্তার করাটাই সন্দেশ ওঠার পর তাদের ছেড়ে দেওয়ার এখন পাল্টা স্লোগান চলছে, কিন্তু স্লোগান চলছে, একটু স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলার চেষ্টা করো। একদমই তার আগে তোমায় আমি চিত্রটা একটু দেখাবো তোমাকে, যে একেবারে এখানে গাছের গুঁড়ি ফেলে, একেবারে গাছের ডাল ফেলে, সিমেন্ট কংক্রিটের স্ল্যাব ফেলে কিন্তু রাস্তা অবরোধ করা হয়েছে বাসন্তী সরবেরিয়া যে হাইওয়ে, এবং সেই অবরোধ কিন্তু চলছে। এখানে গ্রামের মানুষরা বসে আছেন, আমরা আবারও কথা বলার চেষ্টা করবো। এখানে একটা ছবি শুধু ওখানে দেখতে পাচ্ছি, বিজেপি ফ্ল্যাগও সেখানে রয়েছে। আবারও আপনাকে জিজ্ঞেস করবো যে কি কারণে আমাদের কারণ বাইরের থেকে ছেলেরা হারবান্দ বাহিনী এনেছে, তাদেরকে আমরা চিনি না, যত সম্ভব মনে হয় ওরা রোহিঙ্গা হবে, হয়তো আমি বলতে পারছি না, ওদেরকে এনে আমাদেরকে মারধর চালু করেছে আমাদের ছেলেপেলে। ওই টিএমসি লোকেরা আমরা বুথে বসেছি ওই কারণে। দাবি হলো আমাদের ছেলেপেলে থানায় ধরে নিয়ে গেছে এই পুলিশ, এই চিটিংবাজ পুলিশ, তারা নাকি আবার এখান থেকে মিনা খাই নিয়ে গেছে, চুরি করে নিয়ে গেছে, তাহলে তাদেরকে না ছাড়লে আমরা পথ অবরোধ তুলবো না। কিন্তু এই ঘটনা তো সন্দেশখালীতে ঘটেছে। হ্যাঁ, সন্দেশখালী থানার আন্ডারে। হ্যাঁ, মিনা খাই ধরে নিয়ে যাওয়া হয়েছে, আপনারা কি করে বলছেন এটা? আমরা ফোন করে জানলাম মিনা খাই নিয়ে গেছে, ওরা চুরি করে নিয়ে গেছে অন্য রাস্তা দিয়ে, ওরা চুরি করে নিয়ে, মহিলারাও জড়িয়েছে, তাদের তারা বলছে নিয়ে চলে গেছে, আমরা কি মিথ্যা কথা বলছি? ফোন করেছিলাম, বললো যে হ্যাঁ 5 জনকে তুলে নিয়ে এসছে, এখন তাদেরকে আমরা জানছি যে কে কোন ছেলে, তাদের নাম বলো। ওই জন্যে আমরা তার কাছে খবর পাঠিয়েছি, বললো আমি ইমিডিয়েট বলছি 5 জনকে তুলে নিয়ে গেছে, আমাদের চুরি করে আমাদের তুলে নিয়ে গেছে পুলিশ। তা তো বলতে পারেন মিথ্যা কথা বলে নিয়ে গেছে। আমাদের ছেলেরা যাচ্ছিল পাশ থেকে, বললো গাড়িতে উঠুন, গাড়িতে উঠে এবং ওদের নামে কিভাবে কি করেছে সেটা বলা যাবে না। ওই যে আমাদের অঞ্চল সভাপতি, ওই হচ্ছে 1 নম্বর ভিলেন। টিএমসি লোকের আবার কারা করবে? টিএমসির গুন্ডারা, টিএমসি হারমাত বাহিনী। আমাদের দাবি আমাদের ছেলেগুলো আর ফিরিয়ে দেবে এবং যারা অন্যায় করেছে, যারা এইসব করেছে তাদের শাস্তি হোক। একদম আমরা বলতে চাই, আমরা শান্তিপ্রিয় মানুষ, শান্তিতে থাকতে চাই। আপনারা বিজেপি প্রার্থী রেখা পাত্র কি জানিয়েছেন? হ্যাঁ জানিয়েছি, রেখাপাত্র এসেছিল এবং রেখাপাত্র সামনেই উনি বলেছেন পুলিশ যে আমরা 6টার পরে ছেড়ে দিচ্ছি, তারও কথা শোনেনি, তারপর অবধি ছাড়েনি না, ও তো মিনাখায় নিয়ে চলে গেছে অন্য থানায়। এখন পুলিশ কি বলছে? পুলিশ এখন কিছু বলছে, পুলিশ বড়বাবু বলছে কোথায় চলে গেছে, বড়বাবু না আসলে আমরা কিছু বলতে পারবো না। একটু আগে তো আমরা দেখলাম এখানে কেন্দ্রীয় বাহিনীর কয়েকজন জওয়ান এসেছিলেন, তাদের সঙ্গে আপনাদের কথা হয়েছে? তাদের সঙ্গে কথা হয়েছিল, কেন্দ্রীয় বাহিনীর জওয়ান বলেছিল যে আমরা দেখছি 6টার সময় ছেড়ে দেওয়ার জন্য, কেউ তো কিছু করলো না, কোনো কিছু। রিমিক জানার চেষ্টা করো, রেখা পাত্র বসিরহাট লোকসভার প্রার্থী, বিজেপি প্রার্থী, তিনি কি সেখানে ইতিমধ্যে এসে পৌঁছবেন কিছুক্ষণের মধ্যে? মানবিকতা কি বলে? আচ্ছা, রেখা পাত্র এখানে কি আসছেন? উনি এসেছিলেন এবং ওনাদের সঙ্গে কথাও বলেছেন। কথা বললে ওনারা বললো যে হ্যাঁ আমরা 6টার পরে ছেড়ে দেবো, এলাকায় গণ্ডগোলের ভয় আছে, আমরা ছেড়ে দেবো। ওনাকে কথা দিয়েও তাও কথা রাখেনি, এখান থেকে নিয়ে চলে গেছে মিনাখা নিয়ে চলে গেছে।
এবার মেয়েদের সঙ্গে কথা বলুন। ওরা দেখতে পাচ্ছি এখানে আরো অনেক মহিলারা একদম জড়ো হয়েছেন, আমরা তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। যে দিদি, আপনারা অভিযোগ করছেন যে পুলিশ ধরে নিয়ে গেছে, পুলিশ আপনাদের সঙ্গে আমাদের সঙ্গে সহযোগিতা করছে না। না, রাজ্যের পুলিশ আমাদের কোনো সহযোগিতা করেনি, আরো আমাদের উপরে অত্যাচার করেছে। দেখুন মেরেছে, এই তো রক্তারক্তি করেছে, পায়ে মেরেছে, এরকম ভাবে মেরেছে, পায়ে এইভাবে করেছে, আমাদের অত্যাচার করেছে রাজ্যের পুলিশ। কোনো আমরা আমাদেরকে মেরেছে, কি কারণে আমরা গেছি তাই আমাদের দুটো ছেলে নিয়ে আমাদের দুটো ছেলেকে ধরে নিয়ে গেছে। হ্যাঁ, আমরা ছেলেদেরকে ছাড়াতে গিয়েছিলাম, এখনো হুমকি চলছে, আমরা এখনো বাড়ি যেতে পারি না। কারা হুমকি দিচ্ছে? টিএমসির লোকেরা সব বাইরে থেকে লোক এনে আমাদের গ্রামে যে কি হচ্ছে ছোট ছোট বাচ্চাদের, তাদের আমরা জানি না। এত কেন্দ্রীয় বাহিনী এসছে, কেন্দ্রীয় বাহিনীদের আপনারা কোনো নিরাপত্তা সাহায্য পাচ্ছেন না? না না না, তাদের কোনো আশ্বাস পাই না কেন্দ্র বাহিনী থেকে, কোনো সাহায্য পাই না। আমাদের সেফটি যে একটা থাকে, সেফটির কোনো বয়ে পাই না। যা করছে রাজ্যের পুলিশ, সব রাজ্য পুলিশ করছে। রাজ্য পুলিশ কেন মহিলাদের গায়ে হাত দিল? এটাই চাই, এটাই শাস্তি চাই। রাজ্য পুলিশ কেন মহিলাদের উপরে অত্যাচার করলো? কি মমতা শিখিয়ে পাঠিয়ে দিয়ে কেন রাজ্য পুলিশ? কেন আরো তো মহিলারা আছে, তারা তো হাত দিতে পারতো, কেন রাজ্য পুলিশ হাত দিল কেন? এখন আপনাদের দাবিটা কি? ওরা কত টাকা খেয়ে এখন চাই যে রাজ্য পুলিশ শাস্তি হোক, আর আমাদের যে দুটো ছেলে আছে ছেড়ে দিলে আমরা শৃঙ্খলা ভাবে আমরা বাড়ি চলে যাবো। ছেড়ে দিলে তবে বললো যে দুটো ছেলেকে নিয়ে আসছি, ছেড়ে দেবো, করুন আমরা ছেড়ে দিচ্ছি, কিন্তু সিআরপিএফ এর মধ্যে আস্থা নেই আমাদের। সিআরপিএফ আমাদের সাথে মিথ্যা কথা বলে চলে গেল, বলছে 6টার সময় আসি, এখন কটা বাজে? 7:30 বাজে। সিআরপিএফ মিথ্যা কথা বলে, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে গেছে আমাদের সিআরপিএফ। থানায় বসছেন, এক্ষুনি আসলাম আমরা। আমরা ওদেরকে নিয়ে বললো কি যে মিনা খায় চলে গেছে, আপনার বাড়ি যান, আপনাদের সব ছেলেরা সব মিনা খায়। পুলিশ হ্যাঁ হ্যাঁ ছোট কথা বললো, বলছে চিন্তা করতে হবে না, 6টার মধ্যে ছেড়ে দেবো। 6টার জায়গায় 7টা বাজলো, কই আমরা আসলাম? বলছে এখানে নেই, বলে এখানে নেই। সকালে ধরে নিয়ে গেছে, আমরা বসে আছি। ছোট বাবু নিজে বলছে 8 ঘন্টার মধ্যে আমরা ছেড়ে দেবো। 8 ঘন্টা থেকে সন্ধ্যে 7টা বেজে গেলে এখনো পর্যন্ত বাড়ির ছেলে বাড়ি আসেনি। তাহলে এটা ওরা চাল করে নিয়ে গেছে। প্রথমে সুমনকে তুলেছে, পরে রাহুলকে তুলেছে, যারা যাচ্ছে তাদেরকে তুলেছে। ইচ্ছা করে ওরা ইচ্ছা করে তুলছে, গ্রামের ছেলেদেরকে তুলে দিয়ে এখন হুমকি দিচ্ছে গ্রামে আরো লোকজন ঢুকাবে। ঘর একেবারেই বোঝাই যাচ্ছে গোটা আশপাশের পরিস্থিতি অত্যন্ত থমথমে। কিন্তু রিমিক, আপাতত তোমাকে ধন্যবাদ, কিন্তু নজর রাখো, নজর থাকবে আমাদের, তার কারণ নজর তো রাখতেই হবে। আজ 7ম দফার নির্বাচন ছিল, একেবারে অন্তিম দফার নির্বাচন, এবং এই অন্তিম দফার নির্বাচনের দিনও একই রকমভাবে প্রত্যেকটি প্যানেলে আমি যে প্রশ্নটা করে বেরিয়েছি যে এতগুলো দফা গেল, বাংলাতে এতদিন ধরে ভোট হলো, একটা ভোটও কি বলা গেল না যে শান্তিপূর্ণ? একটা ভোটও বলা গেল না। যত 7ম দফার দিকে এগোলো ততই যেন নির্বাচনী হিংসা বেড়েই চলল, এবং শুধু নির্বাচনী হিংসাতেই থেমে নয়, রক্তক্ষয়ী রাজনীতি চলছে একেবারে। প্রত্যেকের মাথা ফাটিয়ে দিচ্ছে, হাত ভেঙে দিচ্ছে। এ কি ছবি বাংলায়? এই যাবতীয় বিষয় নিয়ে অ্যানালিসিস পর্ব হওয়াটা অত্যন্ত দরকারি। কিন্তু প্রশ্ন ওঠে বিভিন্ন কারণে, প্রতিবার রাজনীতির ক্ষেত্রে লোকসভা নির্বাচন হোক, বিধানসভা নির্বাচন হোক, কিংবা পঞ্চায়েত নির্বাচন হোক, প্রতিটি নির্বাচনে কেন রক্তক্ষয় হবে? কেন রাজনীতির নতুন মোহর তৈরি হবে, নতুন মোহরা তৈরি হবে রক্ত দিয়ে? কেন রক্ত দিয়ে রাজনীতির এই আঙিনা নতুনভাবে তৈরি হচ্ছে? কেন 2024 লোকসভা নির্বাচনে এসেও বলা যাচ্ছে না যে শান্তিপূর্ণ ভোট হওয়া সত্যিই শুধুমাত্র প্রয়োজন না, হওয়া দরকারি এই বাংলায় শুধুমাত্র নয়, সমস্ত দেশের রাজনীতিতে? এই যাবতীয় বিষয় নিয়ে অঞ্জনের সাব প্রশ্ন। আমার প্রথম প্রশ্ন, 967 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, কিন্তু অপারেশনাল দায়িত্ব ভোটে ছিল কি? আমার দ্বিতীয় প্রশ্ন, রেফারি পক্ষপাত তুষ্ট হলে সার্বিক ভোটের ফল সুফল হয়? আমার তৃতীয় প্রশ্ন, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা মানে কি হিংসা আর রক্ত? আমার চতুর্থ প্রশ্ন, ভোটের পর ঠান্ডা ঘরে বসে থাকা নেতারা তো পার পেয়ে যায়, গরিব মানুষগুলোর খবর কে নেয়? আমার পঞ্চম এবং অন্তিম প্রশ্ন, ভুয়ো পোলিং এজেন্ট 24-এর ভোটের নতুন ব্লুপ্রিন্ট।
এই যাবতীয় বিষয় নিয়ে আসবো, অ্যানালিসিস পর্ব চলবে আগামী 1 ঘন্টা জুড়ে। তার কারণ আজ সপ্তম দফার নির্বাচন, অন্তিম দফার নির্বাচন, এবং এই অন্তিম দফার নির্বাচনে যতগুলো প্রশ্ন আজ রেখেছি প্রত্যেকটি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটি প্রশ্নের উত্তর জানাটাও অত্যন্ত দরকারি। তার আগে পরিচয় পর্ব ইতিমধ্যে সারবো। আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন, সবাই অনলাইনে রয়েছেন। আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন মাননীয়া লিপিকা ঘোষ, কংগ্রেস সমর্থক। আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন মাননীয়া সাবিয়া সিনহা রয়, বিজেপি সমর্থক। আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন মাননীয় সৌভিক সিংহ, তৃণমূল সমর্থক। আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন মাননীয় জয়দেব ঘর, রাজনৈতিক বিশ্লেষক। আপনাদের চারজনকেই ট্রাইব টিভি বাংলায় স্বাগত, এক কথায় অঞ্জনের এই শোতে স্বাগত এবং ধন্যবাদ জয়েন করবার জন্য। আমার প্রথম প্রশ্নই থাকবে সরাসরি সৌভিকবাবুর কাছে। সৌভিকবাবু, বারবার যতবার রক্তক্ষয়ী রাজনীতির কথা এসছে, বারবার 2024 লোকসভা নির্বাচনে ততবার আপনাদের দিকে আঙুল এসছে। শুধুমাত্র তাই নয়, এখন ঠিক এই এক কথায় অঞ্জনের শো শুরু করবার একদম শুরুতেই যে গ্রাউন্ড রিপোর্ট রেখেছি, সেখানে আমাদের প্রতিনিধি ছিল রিমিক মাঝি। তিনি একেবারে যে কথা উঠিয়ে নিয়ে এসছে, সেখানকার বিজেপি কর্মীরা বলছে তারা দোষ করেনি, রাজ্য পুলিশ জোর করে তাদেরকে তুলে নিয়ে গিয়েছে। কি বলবেন? নমস্কার, সবাইকে শুভ সন্ধ্যা জানাই। শুভ আমি খুব সন্ধ্যা। মন দিয়ে যখন ডিবেটটা শুরু হলো, আমি খুব মন দিয়ে, আপনারা খুব সুন্দর করে যে চিত্রটা দেখানোর চেষ্টা করলেন, আজকে সপ্তম দফার নির্বাচনে সারা বাংলার মানুষকে আজকের এই শোটা দেখছে। আমি আমার যে সমস্ত কো প্যানেলিস্ট আছেন, সমস্ত সুবক্তা এবং শুভবুদ্ধি সম্পন্ন মানুষদের আমি শুভেচ্ছা জানাই। আজকে সপ্তম দফার লোকসভা নির্বাচন শেষ হলো সারা ভারতবর্ষের 18তম লোকসভা নির্বাচনে। আমি আশা করি আমার শোনা যাচ্ছে, তো আমি খুব মন দিয়ে শুনলাম। শোনা যাচ্ছে আমি? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলুন বলুন বলুন, শোনা যাচ্ছে। আমি খুব মন দিয়ে শুনলাম যে আপনারা শুধু আজকের এই 9টা জায়গায়, আমাদের 9টা জায়গায় আজকে নির্বাচন হলো বাংলার বুকে। কিন্তু আমি খুব আশ্চর্যিত হলাম, আপনারা ছোট্ট আমি কোনো ঘটনা কি ছোট্ট ঘটনা বলবো না, কিন্তু আপনারা শুধু সন্দেশখালীর একটা পার্টিকুলার জায়গা নিয়ে তারা খুব দুর্ভাগ্যজনক, সন্দেশকারীর কথা বলতেই নেটওয়ার্ক চলে গেল। যাই হোক, আমি চলে আসবো সরাসরি জয়দেববাবুর কাছে। জয়দেববাবু, শুরুতেই সন্দেশকারীর যে ছবি দেখিয়েছি, আমাদের গ্রাউন্ড রিপোর্ট দেখানোর চেষ্টা করেছি, তার কারণ এখন এই মুহূর্তে এই ঘটনাটা দেখানো অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, তার কারণ ব্রেকিং নিউজ ছিল। ট্রাইব টিভি বাংলা প্রথম এই খবরটা দেখিয়ে খুব বড় ভুল করে ফেললো নাকি জয়দেববাবু? না, দেখুন, আপনাদের ছবি নিঃসন্দেহে সত্যি কথা বলে, ছবি সত্যি কথা বলে, ভিডিও সত্যি কথা বলে, যেভাবে গঙ্গাধর বাবুর ভিডিও সত্যি কথা বলে। যদিও মানুষ বলে যে এই ভিডিওর সত্যতা আমরা যাচাই করিনি, কিন্তু আমরা মনে করি যে কোনো ভিডিওরই সত্যতা রয়েছে, কারণ 100% ডক্টর ভিডিও করা সম্ভব নয় এবং এখনো পর্যন্ত সিবিআই বা কোনো ল্যাবে এটা প্রমাণিত হয়নি গঙ্গাধর বাবুর ভিডিওটা ডক্টর। তো সেই জায়গা থেকে শুভেন্দু অধিকারীর সেই টাকা নেওয়ার ভিডিওটাও ডক্টর নয়, যেটা নারদায় দেখানো হয়েছিল বিজেপির পার্টি অফিস থেকে। সেই জন্য সব ভিডিওকে সম্মান করেই বলছি। সকাল থেকে আরো অনেক ভিডিও আমার কাছে এসছে সন্দেশখালীতে, যেখানে সন্দেশখালীর মেয়েরা বলছে আমরা ইট ছুঁড়েছি পুলিশকে, আমরা ইট ছুঁড়ে মেরেছি পুলিশকে, আমরা মেরেছি পুলিশকে, পুলিশ আমাদের মেরেছে। তাহলে নিশ্চয়ই পুলিশ তৃণমূল কংগ্রেস কর্মীদের মারেনি, তৃণমূল কংগ্রেস কর্মীদের ওপর পুলিশ ইট ছোড়েনি, আর নিশ্চয়ই যারা বলছে আমরা পুলিশের ওপর ইট ছুঁড়েছি, তার মানে তারা তৃণমূল কংগ্রেস সমর্থক নয়। তাহলে এবারে আপনি বলুন যে বিজেপি ফান্ডেড সন্দেশখালীতে যে অত্যাচারটাকে তৈরি করা হয়েছে এবং বিজেপি ফান্ডেড যে চক্রান্তটা করা হয়েছে, তার বহিঃপ্রকাশ আজও চলছে, সেম একইভাবে চলছে। কারণ আজকে সন্দেশখালীতে ভোটাররা দেখছি দিকে দিকে লাঠি সোটা ইট পাটকেল নিয়ে দৌড়াদৌড়ি করছে, পুলিশকে আক্রমণ করছে। একটা সাংবিধানিক বডি পুলিশ, একটা সাংবিধানিক বডি কেন্দ্রীয় বাহিনী এবং নির্বাচন কমিশন, তারা ভোটটাকে অর্গানাইজ করছে সুষ্ঠু, শান্তিপূর্ণ, অবাধ হয় যেখানে, সেখানে বাড়ির মহিলারা, পুরুষরা, মানে প্রচুর ভিডিও আপনাকে আমি দেখাতে পারি যেখানে মহিলারা বাঁশ লাঠি সোটা নিয়ে ঢিল ছুটছে পুলিশের উপরে, পুরুষরা লাঠি নিয়ে পুলিশের দিকে তেড়ে যাচ্ছে। তো এটা তো বিজেপির টাকায় উন্মত্ত হয়েছে এবং তার মধ্যে অনেকে ড্রাঙ্কেন, মানে অনেকে মদ্যপ ছিলেন, তাদের কথা যখন বৈদ্যুতিক মাধ্যমে আসছিল পরিষ্কার বোঝা যাচ্ছিল তারা মদ্যপ হয়ে পুলিশকে আক্রমণ করছে। তাহলে এই সন্দেশখালী ব্যতি রেখে পশ্চিমবঙ্গে তো আরো বিভিন্ন জায়গায় ভোট হয়েছে,
পশ্চিমবঙ্গে প্রচুর আমাদের 9টা লোকসভা কেন্দ্রে লক্ষাধিক বুথে লক্ষ লক্ষ মানুষ ভোট দিয়েছে। কোথায় এই অশান্তি আপনি দেখাতে পারবেন? বিক্ষিপ্ত দু একটা বিক্ষিপ্ত ঘটনা ছাড়া, এবং সেগুলো আপনি দেখেছেন, যেমন সিপিএম এর তন্ময় বাবু প্রথমে গায়ে ধাক্কা দিচ্ছে, অ্যাটাক করছে। প্রথম ফার্স্ট অ্যাটাকিং এ তৃণমূল কংগ্রেস নয়, কিন্তু সেটা সিপিএম এর প্রার্থী কিন্তু অ্যাটাকিং করছে। এবং বিভিন্ন জায়গায় আপনি যদি দেখেন কোথাও এজেন্ট দিতে পারেনি, সেই ব্যর্থতাটাকে লুকোবার জন্য নাচতে না জানলে উঠোন বেঁকা, এইটা প্রমাণ করার জন্য এখন থেকে কান্নাকাটি করছে, আমরা এজেন্ট দিতে পারিনি, আমরা বুথে বসাতে পারিনি। আমার কথা হচ্ছে এক একটা কনস্টিটিউয়েন্সিতে 10 লক্ষ ভোটার, প্রতি কনস্টিটিউয়েন্সিতে 90টা কি 100টা ঘটনা ঘটেছে, তাহলে 9,99,900 জন তো ভোট দিয়েছে শান্তিপূর্ণভাবে, এবং অবাধ শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। নির্বাচন কমিশন তো বিজেপি, নির্বাচন কমিশন কি কোথাও বলেছে যে না আমরা রিপোলিং করব, আমরা এখানে আবার এই বুথগুলোতে রিপোলিং হবে, যেভাবে অরুণাচল প্রদেশে রিপোলিং ডিক্লেয়ার হয়েছে? তাহলে অরুণাচল প্রদেশে রিপোলিং ডিক্লেয়ার হতে পারে, পশ্চিমবঙ্গে যদি একইভাবে আপনাদের কথায় এত অশান্তি এত সন্ত্রাস হয়ে থাকে, তাহলে রিপোলিং ডিক্লেয়ার করা উচিত নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশন আজ পর্যন্ত 7ম দফা শেষ হয়ে গেল, আজকে একটা বুথেও কি রিপোলিং হয়েছে? কোন কনস্টিটিউয়েন্সিতে রিপোলিং হয়েছে? তাহলে নির্বাচন কমিশন যেখানে আপনাকে বলে দিচ্ছে যে শান্তিপূর্ণ অবাধ সুষ্ঠু নির্বাচন হয়েছে, বিজেপির নির্বাচন কমিশন বলে দিচ্ছে, সেখানে এই অশান্তি তো বোঝাই যায় যে বিজেপি পায়ের তলার মাটি খুঁজে পাবে না বলে অশান্তি তৈরি করছে। একটা জিনিস একটু বোঝার চেষ্টা করলাম, একটা জিনিস আমার কাছে অত্যন্ত, আমি বলার সুযোগ দেবো, আমি বলার সুযোগ দেবো। শহীদবাবু আপনার কাছে আসবো, শহীদবাবু আপনার কাছে আসবো। আমি শুরু করেছিলাম, আমি চেষ্টা করি, আপনাকে অবশ্যই সুযোগ দেবো শেষ করার সুযোগ দেবো, ধৈর্য রাখুন, অবশ্যই সুযোগ দেবো। কিন্তু প্রশ্ন হচ্ছে, জয়দেব বাবু যে কথাগুলো বললেন সেই কথার প্রেক্ষিতে সত্যি অত্যন্ত দুঃখজনক যে আমরা মিডিয়ারা বারবার করে অনেক সময় অনেক ছবি দেখাই, কারো কাছে সেটা সত্যিই খুব বায়াসড মনে হয়। তার কারণ তাদের মনে হয় যে বিজেপির পিঠটা দেখানো হচ্ছে, তৃণমূলের পিঠটা দেখানো হচ্ছে না, বা সিপিআইএম বা কংগ্রেসের পিঠটা দেখানো হচ্ছে। সত্যি খুব দুর্ভাগ্যজনক। তার কারণ যে মুহূর্তে যে ফুটেজ সামনে আসে সেই ফুটেজ নিয়েই আমরা কথা বলি। আমরা মিডিয়া দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসেবে কাজ করবার চেষ্টা করছি। আমি একেবারে সরাসরি চলে যাব সাবিয়া ম্যামের কাছে। ম্যাম, যে ছবিটা আজ উঠে এসেছে শুধু বিজেপি নয়, আমি একটু জাস্ট বলে দিই, নিশ্চয়ই আপনি যথেষ্ট উতলা হয়ে আছেন, প্লিজ বলুন, শফিক বাবু বলুন, শেষ করুন। আমি উতলা, আমি শুরু করেছিলাম, আমি কেটে গেলাম। আমি যে জিনিসটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে আপনি দেখুন, রাজ্যে 7ম দফা নির্বাচন হয়ে গেল, এতগুলো জেলায় নির্বাচন হলো, শুধু আজকের আমাদের 9টা লোকসভা কেন্দ্রে নির্বাচন হলো, শুধু একটি নির্বাচন কেন্দ্র যেটা সন্দেশখালী। আমরা ডে 1 থেকে বলে আসছি যে ডে 1 থেকে সন্দেশখালী নরেন্দ্র মোদী, অমিত শাহ, শুভেন্দু অধিকারীর পাখির চোখ, তাদের কাছে ওই অর্জুনের টিমের ওই পাখির চোখটার মতো সন্দেশখালী। ওরা এবারে ভোটের ময়দানে নেমেছিল সন্দেশখালীর মানুষকে সামনে রেখে ওরা নির্বাচন করার। আমরা আবার দায়িত্ব নিয়ে বলছি, আপনারা এত ভায়োলেন্স দেখাচ্ছেন তো। এক্ষুনি দেখলাম একজন ভদ্রমহিলা, একজন সাধারণ ভোটারই বলছিলেন, যদি উনি সাধারণ ভোটার নয়, আমি নিউজ চ্যানেল দাবি করছি উনি ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চার সক্রিয় কর্মী বলে আমার মনে হলো। যেভাবে উনি আক্রমণ করছেন, কথা বলছেন, এভাবে একজন সাধারণ মানুষ কথা বলতে পারেন না। আমার বক্তব্য হলো, এত জায়গায় নির্বাচন হলো, কোথাও কোনো ভায়োলেন্স হলো না, তাবড় জায়গায় নির্বাচন হলো। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের গড়ে নির্বাচন হলো, শুভেন্দু অধিকারীর গড়ে নির্বাচন হলো। কোথাও কেউ পুলিশের বিরুদ্ধে, কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ করতে পারলো না। হ্যাঁ, কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ করতে পেরেছে হিরণ। বিজেপি বলেছিলেন, বিজেপির ক্যান্ডিডেট তিনি বলেছিলেন কেন্দ্রীয় বাহিনী ইজ নট ওয়ার্কিং প্রপারলি। আমার বক্তব্য হচ্ছে সন্দেশখালী যারা বলছে আপনাদের খুশি হওয়ার কথা, এটাতে তো আপনাদের খুশি হওয়ার কথা শফিক বাবু। তার কারণ না, প্লিজ শুনে নিন শফিক বাবু, যেমন বলবেন তেমন শোনার ধৈর্যটাও রাখতে হবে শফিক বাবু, শোনার ধৈর্যটাও রাখতে হবে শফিক বাবু, প্লিজ, আপনি অনলাইনে আছেন, একটু শোনার ধৈর্যটাও রাখতে হবে শফিক বাবু। প্রশ্ন হচ্ছে, আমি কেন বললাম যে আপনাদের খুশি হওয়ার কথা, তার কারণ আপনারা এতদিন ধরে পুরোপুরি কেন্দ্রীয় সংস্থার ওপর এবং সিআরপিএফ যারা কিনা এই ভোটে অংশগ্রহণ করছেন, ভোট যেন সুষ্ঠুভাবে হয়, তাদের ওপরে নানান রকম অ্যালিগেশন এনেছেন এতদিন ধরে, যে তারা বায়াসনেসভাবে বিজেপিকে কোনোভাবে প্রভোগ করবার চেষ্টা করছেন, বিজেপি তার সঙ্গে যুক্ত রয়েছেন, প্রত্যেকের দিকে আপনারা কাদা ছোড়াছুড়ি করেছেন। এক্ষেত্রে তো সরাসরি বিজেপি প্রার্থী সিআরপিএফের দিকে আঙুল তুলছে, এটাতে তো আপনাদের খুশি হওয়ার কথা।
ডেফিনেটলি আমরা তো বলেছি এই না আবার একটা কন্ট্রাডিক্টরি অপিনিয়ন আপনি এসেছে। অন্তত স্বীকার তো করলেন যে আপনি definitely বলেছেন। আপনি হ্যাঁ। যখন এই প্রসঙ্গটা তুললেন আমি আপনাকে জানাতে চাইবো শুভেন্দু অধিকারী কিন্তু ওই দিনকেই বলেছেন অন দ্যাট ভেরি ডে শুভেন্দু অধিকারী ক্লেম দ্যাট সিআরপিএফ হ্যাজ ডান ভেরি ওয়েল অন দি আদার হ্যান্ড হিরণ বলছেন না তার মানে আপনি স্বীকার করছেন যে একটা কয়েনের এপিটোপিট থাকতে পারে, তাই তো? আজকের কোথাও প্রশ্ন থাকতে পারে। আমি ওই প্রসঙ্গে যাব না। আমার বক্তব্য হচ্ছে আজকের খুব লজ্জার যে যারা শুধু সন্দেশখালীর মানুষজনকে নিয়ে সন্দেশখালীর মাটিকে নিয়ে নোংরা রাজনীতি করছে আজকের আপনি বলুন একটু কমন সেন্স ইউজ করুন কোথাও কোনো ভায়োলেন্স হলো না শুধু সন্দেশখালীতে ভায়োলেন্স হচ্ছে পুলিশ মারছে পুলিশের দিকে সকাল থেকে তারা যেভাবে পাথরের বর্ষা করছে আমরা দেখেছি যে কিভাবে তারা ইট বৃষ্টি করেছে পুলিশের দিকে এটার বিরুদ্ধে পুলিশ তো সেই সকাল 6টা থেকে ভোর 6টা থেকে সহ্য করেছে কিন্তু আমার বক্তব্য যে আজকে দেখুন বিক্ষিপ্ত ঘটনা কোথায় কোথায় ঘটেছে যেটা আমি একটু আগে বলছিলাম না যেটা বড়ানগরে দেখলাম সজল ঘোষ কিভাবে বুথ কেন্দ্রে ঢুকে গুন্ডামি করেছে বা ভোটারদেরকে কলার টেনে বার করে এনে একই রকম ভাবে এই বরানগরে একই রকম ভাবে আমি সবার কাছে আসবো একই রকম ভাবে বরানগরে শুনে নিন প্লিজ শফিক বাবু শুধু বলে গেলে হবে না শফিক বাবু শুনে নিন একই রকম ভাবে বরানগরে তৃণমূল কাউন্সিলর হাত ভেঙে দেব পা ভেঙে দেব তন্ময় ভট্টাচার্যের উপরও এমন তকমা কিন্তু এনেছেন তৃণমূল কাউন্সিলর এনেছেন এরকম ছবিও কিন্তু প্রকাশ্যে এসছে এটাও কিন্তু মানতে হবে কিন্তু মিডিয়া সারাদিন দেখিয়েছে কেউ মানে আমরা পরিষ্কার জলজান্ত দেখেছি যে তন্ময় ভট্টাচার্য কলার ধরে একেবারে আপনি একদম ঠিক বলেছেন সেই ভিজুয়ালও আমরা দেখাবো ভাববেন না যে ওটা দেখাবো না আমার প্রশ্ন হচ্ছে একই রকম ভাবে তৃণমূল কংগ্রেসের দিকেও আঙুলটা উঠছে সেদিকটাও একটু প্রকাশ করবেন সবার দিকে আঙুল উঠেছে কেন সপ্তম দফা নির্বাচনের ক্ষেত্রে আমি প্রথম শুরুটাই করেছিলাম যে শান্তিপূর্ণ ভোট হয়েছে এটা বলা যাচ্ছে না কেন বলা যাচ্ছে না তার কারণ সপ্তম দফাতে এসেও তৃণমূল হোক কংগ্রেস হোক সিপিআইএম হোক বিজেপি হোক কেউ এক চুল জায়গা ছেড়ে দিতে রাজি নয় এবং শুধুমাত্র তাই নয় তার এগেনস্টে একে অপরের দিকে রক্তক্ষয়ী রাজনীতিরও আপনারা করেছেন এটা অস্বীকার করতে পারবেন আমি সরাসরি চলে যাবো সাবিয়া ম্যামের কাছে তারপরে আসবো লিপিকা ম্যামের কাছে সাবিয়া ম্যাম যে ছবিটা সামগ্রিকভাবে আজ উঠে এসছে এটা কিন্তু বাংলা চায় না তার কারণ বাংলার রাজনীতিতে রক্তক্ষয়ী রাজনীতি কেউ চায়নি সবাই চেয়েছিল ভোট একটা গণতান্ত্রিক উৎসব এবং গণতান্ত্রিক উৎসব হিসাবেই সেটা যেন সব জায়গাতে সীমাবদ্ধ থাকে সাবিয়া ম্যাম নাও ইফ আই মে আপনি রঞ্জন আপনি প্রশ্ন করেছিলেন যে প্রথম থেকে যে আমাদের এখানে কি কোনোদিনই রক্তক্ষয়ী এই যে 7 দফার ভোট হলো কোনোটাই কি রক্তক্ষয়ী ছাড়া রক্তক্ষরণ ছাড়া এবং মায়ের কোল খালি করা ছাড়া কি ভোট হওয়া সম্ভব নয় এটা আপনার প্রশ্ন ছিল এটা শুধু আজকের সন্দেশখালী আপনি একটা লেটেস্ট ফুটেজ দেখালেন সেইটা নিয়ে পুরো জিনিসটাকে ডাইভার্ট করার একটা খুব একটা চেষ্টা আমি দেখতে পারলাম কিন্তু কথা হচ্ছে যে প্রত্যেকটা দফাতে হয়েছে এবং আমি আপনাকে জানিয়ে রাখি যে আজকে দক্ষিণ কলকাতার মতন ভাঙড়েও হয়েছে শুধু তাই নয় দক্ষিণ কলকাতার মতন জায়গাতে আজকে আমি বিশ্বাস করি শফিকবাবু আমি বিশ্বাস করি আপনি যথেষ্ট বুদ্ধিমান একজন মানুষ এবং সৌজন্যতা মেনটেন করেই আপনি কথা বলবেন তাই বিশ্বাস করছি একজনের কথা আরেকজন কাটবেন না অনলাইনে আছেন আপনারা এবং যারা দর্শক রয়েছেন তারা বিভ্রান্ত হবেন প্লিজ আপনারা লিখে রাখুন পয়েন্ট লিখে রাখুন অবশ্যই বলার সুযোগ পাবেন সাবিয়া ম্যাম এবং শুধু তাই নয় আজকে ডায়মন্ড হারবারে 586টা দুপুরবেলা দুটোর মধ্যে কমপ্লেন জমা পড়েছে 586টা কমপ্লেন জমা পড়েছে ডায়মন্ড হারবারে এবং ফুলতলিতে কমপ্লেন জমা পড়েছে আমি আপনাকে বলছি আমি দক্ষিণ কলকাতার ভোটার দক্ষিণ কলকাতায় আমি কাজ করেছি মেদিনীপুরে দক্ষিণ কলকাতার ভোটার হিসেবে আমি বলছি এখানে কসবাতে 100 আমি এক্সাক্ট জায়গাটা বলতে পারছি না কসবাতে বিভিন্ন ফ্ল্যাটে আমাদের বিজেপি সমর্থকদের বাড়ির সামনে টিএমসির গুন্ডা দুষ্কৃতী মানে আমি এদেরকে কি ভাষায় বলবো আমি সেটা জানি না তারা সাদা থান ফেলে গেছে প্রত্যেকের বাড়ির সামনে এটাকে আপনি কি বলবেন এটা কোনো রক্তক্ষয়ী বা এটা কোনো ভায়োলেন্সের থেকে কম এটা কি ধরনের জিনিস সাদা রঙের থান ফেলে দেওয়া হয়েছে না এটা পার্সপেক্টিভটা কি এটার সাদা থানের পার্সপেক্টিভটা কি
না 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 আমি একটু ম্যাডামকে ধরিয়ে দিতে চাই, এই সাদা থানের কালচারটা কিন্তু সিপিএমের ছিল, এই সাদা থানের কালচারটা কিন্তু সিপিএমের ছিল না, সাদা থানের কালচারটা সিপিএমের ছিল। আপনারা সেটাকে এগিয়ে নিয়ে যাবেন, যাবে তো না মোটেই নয়, সম্পূর্ণ ভিত্তিহীন একটা অভিযোগ। কসবায় না, কসবায় না, মোটেই নয়, না মোটেই নয়, কসবায় শান্তিপূর্ণ ভোট হয়েছে। 100 সকাল থেকে দফায় দফায় আমরা ওখানে ভিজিলেন্স করেছি, দফায় দফায় আমরা ব্যক্তিগতভাবে গেছি, আমরা দেখেছি। না প্লিজ প্লিজ আমি এখানে দুজনকেই থামাবো। আমার এই ঠিক এই পর্যায়ে দাঁড়িয়ে ঈশ্বরচন্দ্র গুপ্তের ভারতের ভাগ্য বিপ্লবের দুটো লাইন আমি একটু আপনাদের সময় চেয়ে একটু পড়ে শোনাবো। পূর্বাকার দেশাচার কিছুমাত্র নাহি আর অনাচারে অবিরত রত, কোথা পূর্ব রীতিনীতি অধর্মের প্রতি প্রীতি, শ্রুতি হয় শ্রুতিপত হত, দেশের দারুণ দুঃখ দেখিয়া বিদরে বুক, চিন্তায় চাঞ্চল হয় মন, লিখিতে লেখনী কাঁদে ম্লান মুখ। আমি জানি না এই শব্দবন্ধগুলোর আপনারা কতটা বুঝতে পারছেন আমি কি পার্সপেক্টিভে কথাটা বলছি। আমার একেবারে চলে যাবো সরাসরি লিপিকা ম্যামের কাছে। লিপিকা ম্যাম, এই যে লাস্ট লাইনটা রয়েছে যে লিখিতে লেখনী কাঁদে ম্লান মুখ, সত্যিই হয়তো এখনকার দিনে দাঁড়িয়ে সাধারণ জনগণ যারা রয়েছে তাদের জন্য সত্যি ম্লান মুখে তারা দাঁড়িয়ে রয়েছে এবং তারা বুঝতে পারছে না আদতেও তারা গণতন্ত্রের উৎসব করছেন নাকি নিজেদের ক্রমাগত ক্ষয়িষ্ণু পথের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, কোনটা? শোনা যাচ্ছে? একেবারে পারফেক্টলি শোনা। আচ্ছা, প্রথমত বলি আজকে সকাল থেকে বিভিন্ন চ্যানেলে থাকার সুবাদে দেখলাম যে কোনো একটা খুব সম্ভবত বোধহয় সন্দেশখালীর ওদিকেই না কোথায় হলো, যেটা আমার ইয়ে হচ্ছে না, যে ওই আচ্ছা একটা হলো ইভিএম, একটা হলো ইভিএম জলে ছুঁড়ে ফেলে দেওয়া হলো, আর একটা হলো পুকুরে দেখলাম বাচ্চারা পুকুরে ওই গন্ডগোলে ইট বৃষ্টি হচ্ছে সেই জন্য ছবিটা দেখাচ্ছি দেখুন দীপিকা ম্যাম, দেখুন ছবিটা ওটাই দেখাচ্ছি আপনি যেটা বললেন। হ্যাঁ, পোল, একটা ইলেকট্রিক পোল জড়িয়ে ধরে দাঁড়িয়ে রয়েছে এবং দুটো বাচ্চা ছেলে তারা পুকুরের মধ্যে ডুবে রয়েছে। তো এটা তো পশ্চিমবঙ্গের চিহ্ন হতে মানে দৃশ্য হতে পারে না। আশ্চর্য লাগে যে এই ভারতবর্ষে অন্যান্য অনেক রাজ্য রয়েছে যে রাজ্যের লোকসভা আসন সংখ্যা বেশি, সেখানেও এক দফা দু দফা তিন দফায় ভোট হয়ে যাচ্ছে, সেখানে পশ্চিমবঙ্গে 7 দফাতে ভোট করতে হয়। এর থেকে বোধহয় লজ্জার আর কিছু হতে পারে না যে 7 দফায় ভোট করতে হয়, মানে ভোটের পরিস্থিতি এরকম। না, সে তো সব বিরোধীদের চক্রান্ত লিপিকা ম্যাম। আচ্ছা, তো সেই একটা বলছি যে এই রকম অবস্থা আমরা চাই না, কংগ্রেস তো কখনোই চায় না যে একটা মানুষেরও প্রাণহানি ঘটুক, কারণ এর আগের ইলেকশনে মনে আছে পঞ্চায়েতে আমরা ফুলচাঁদ শেখ কংগ্রেসের প্রথম নির্বাচনের বলি হয়েছিল, সেজন্য আমরা এটা ভুলে যাব না যে পশ্চিমবঙ্গ এখনো পশ্চিমবঙ্গেই রয়ে গেছে। হ্যাঁ, তুলনামূলকভাবে হয়তো সেইটা এখানে এবারের ইলেকশনে ততটা মারাত্মক দেখা যায়নি, কিন্তু একটা জিনিস আমারও অবাক লাগছে, আজকে সন্দেশখালীতে এত কথা হচ্ছে, এত কিছু মহিলারা এত কিছু বলছেন, আশ্চর্য লাগে যে এই ঘটনা যেখানে মহিলারা ওখানে বলছেন যে তাদের ছেলেদের ধরে নিয়ে গেছে, মিনাখায় পাঠিয়ে দিয়েছে, তারপরে কিন্তু অদ্ভুত লাগে একটা জিনিস ভেবে যে সমস্ত কিছু থেকে মুখ ঘুরিয়ে নিয়ে কন্যাকুমারীতে গিয়ে প্রধানমন্ত্রী বসে পড়লেন ধ্যানে। এখনো পর্যন্ত তার দলের লোক, তার দলের কর্মীরা মার খাচ্ছে, তার দলের কর্মীদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে। তিনি একটা রেখাপাত্র যে মহিলার জীবনে কোনোদিনও রাজনীতি করেনি, তার উপর সবটা ছেড়ে দিয়ে, আর এখানে যে রাজ্যের উপর সবটা ছেড়ে দিয়ে তিনি গিয়ে বসে রইলেন, ধ্যানে বসে পড়লেন। কি বলবো আমরা, তার কোনো দায় দায়িত্ব নেই, তার দলের কথা তো হচ্ছে, তার দলের কর্মীদের নাকি তুলে নিয়ে গেছে। তো এগুলো কি বোঝাপড়া, এগুলো বোঝা খুব মুশকিল, খুবই মুশকিল। কোন বোঝাপড়ার জন্য এই জিনিসটা হচ্ছে? একেবারে এই উত্তর সবথেকে ভালো সাবিয়া ম্যাম দিতে পারবেন, কিন্তু আমি সরাসরি চলে যাব জয়দেব বাবুর কাছে। জয়দেব বাবু, এটা তো খুব সত্যি কথা যে যখন বসিরহাটের সন্দেশকারীতে তাপ বাড়ছে, সেই জায়গাতে রেখাপাত্রর মতো একজন যিনি রাজনীতিতে একেবারে প্রবীণ মুখ, একেবারে নবীন মুখ বলা যেতে পারে, ক্ষমা
প্রার্থী, এবং সেই মুখ যখন লড়াই করছেন তখন সেই সময়কালীন অবস্থাতে ৪৫ ঘন্টা ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ধ্যান করছেন, এবং কিসের ধ্যান করছেন বোঝা যাচ্ছে না। তিনি একটা কথাই শুধুমাত্র বাংলা থেকে বলে গিয়েছিলেন যে ৪ই জুনের পর থেকে ভূমিকম্প আসবে। এটা কি ভূমিকম্প আসবার ধ্যান জয়দেব বাবু? যেন ভূমিকম্প আসবে, ভারতে ভূমিকম্পের জন্য ধ্যান করছেন। আমি কিছু শুনতে পেলাম না আপনার মূল্যবান প্রশ্ন। এনাদের কলহতে না প্লিজ, আমি বারবার বলছি কেওয়াস করবেন না, এইভাবে ডিবেট করা যাবে না। প্রত্যেকের কথা মন দিয়ে শুনুন, তবেই ভালো উত্তর দিতে পারবেন। ভালো স্পিকার হতে গেলে ভালো লিসেনার হতে হয়। প্লিজ জয়দেব বাবু। হ্যাঁ অবশ্যই জয়দেব বাবু, আমার প্রশ্নটা হচ্ছে, এটা তো খুব সত্যি কথা, যখন দেখা যাচ্ছে রেখাপাত্রর মতো এমন একটা নবীন মুখ বসিরহাট লোকসভাতে, এত সবথেকে হাই প্রোফাইল জায়গা ইতিমধ্যে তৈরি হয়ে গিয়েছে বসিরহাট, এবং সেই জায়গাতে তিনি লড়াই করছেন, একেবারে গ্রাউন্ড জিরোতে নেমে লড়াই করছেন রেখাপাত্র। সেই জায়গাতে ৪৫ ঘন্টা ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ধ্যান করছেন, এবং ৪ঠা জুনের পর থেকে নাকি ভূচাল আসবে, ভূমিকম্প আসবে। আমার প্রশ্ন হচ্ছে, ধ্যানটা কি ভূমিকম্পের জন্য? প্রথম কথা হচ্ছে ধ্যানটা গিমিকের জন্য, ফটোশুটের জন্য, শুটিং করার জন্য ওখানে উনি গেছেন। তো নইলে কেউ ধ্যান করলে এত পোজে এত অ্যাঙ্গেলে ফটো অ্যাভেলেবেল সোশ্যাল মিডিয়ায় হয় আমি জানতাম না। আমার কাছে মোটামুটি 50টা বিভিন্ন অ্যাঙ্গেলে তার ফটো আছে, ছবি আছে, শুটিং আছে, ভিডিও আছে। তো একজন মানুষ যেখানে ধ্যান করছে, নীরবে ধ্যান করবে, তার এত ফুটেজ, এত ছবি, এত অ্যাঙ্গেল, এত তার মেলোড্রামা তো হয় না। তো ওটা ধ্যান হচ্ছে না, জাস্ট ড্রামাবাজি হচ্ছে, বা ওখানে উনি গেছেন ফুটেজ খাওয়ার জন্য। এবারে কথা হচ্ছে 2রা মে 2021 মনে করে দেখুন, ঠিক যখন তৃণমূল কংগ্রেস 213টা আসন পেয়ে বেরোলো, শুভেন্দু অধিকারী গুটিয়ে পাত্তারি গুটিয়ে নিজের দুর্গে ঢুকে গেলেন, দিলীপ ঘোষ হাওয়া হয়ে গেলেন, এবং তখন যে তৃণমূল কংগ্রেসের লক্ষ লক্ষ কর্মী, মানে সরি বিজেপির লক্ষ লক্ষ কর্মী নাকি ঘর ছাড়া হয়েছিলেন, তাদের নাকি ঘরে মারধর করা হয়েছে, পেটানো হয়েছে। কোন বড় নেতাকে শুভেন্দু অধিকারী বা আপনি শুভেন্দু অধিকারী ছেড়ে দিন, অমিত শাহ আর নরেন্দ্র দামোদর দাস মোদী ভোটের বাজারে যেমন পশ্চিমবঙ্গে ডেলি প্যাসেঞ্জারি করেছে, সেই 2021-এও ঠিক ডেলি প্যাসেঞ্জারি করেছিলেন। তো সেই ডেলি প্যাসেঞ্জারি করার পরে ঠিক 2রা মে রেজাল্টটা বেরোনোর পরে যখন নাকি বিজেপির কর্মীদের মারধর, অত্যাচার, গৃহ ছাড়া করে দেওয়া হচ্ছে, তখন কি আর একবারের জন্য অমিত শাহ, প্রধানমন্ত্রী কেউ বাংলার মাটিতে এসেছিলেন যারা তার আগের সপ্তাহ পর্যন্ত ডেলি প্যাসেঞ্জারি করেছিলেন 2রা মের আগে 2021-এ? তারপরে তো তিনি আসেননি। ঠিক এবারেও তেমন ভোটের সময় বাজার গরম করবার জন্য এসেছেন, বাজার গরম করেছেন, ডেলি প্যাসেঞ্জারি করেছেন, ওনার ধান্দা বন্ধ হয়ে গেছে, উনি চলে গেছেন, কেটে পড়েছেন। এবারে বিজেপি মার খাক, বিজেপিকে কচুকাটা করা হোক, ঘরছাড়া করা হোক, ও মরুকে যাক, নিচুতলার কর্মীরা বুঝবে। কারণ 2রা মের পরে তো একই চিত্র আমরা দেখেছিলাম, শুভেন্দু অধিকারীও মাঠে নেই, দিলীপ ঘোষও মাঠে নেই, আর অমিত শাহ আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও আসেনি, কিন্তু তার আগে প্রতিদিন এসছে বাংলায়, যেমন এবারে এলেন। তো আজকে যদি মার খাচ্ছেন সন্দেশখালীতে, নিঃসন্দেহে ধ্যান ভঙ্গ করে আসা উচিত ছিল সন্দেশখালী ছেড়ে, তার মানে সন্দেশখালীতে আসা উচিত ছিল তার ধ্যান ছেড়ে, কিন্তু তিনি কোনোবারই আসেন না। তার ধান্দা যতদিন না ভোট হয়েছে, যতদিন না মানুষকে উত্তেজিত করে খেপানো গেছে, মানুষ খেপানো হয়ে গেছে, টাকা দিয়ে সন্দেশখালীতে আগুন জ্বালানো হয়ে গেছে, ভোট বাক্সে ভোটবন্দি আজকে সন্ধ্যে 6টার পর বসিরহাটে হয়ে গেছে। এবার চুলোয় যাক সন্দেশখালীর লোক, চুলোয় যাক ওনার বিজেপি কর্মীরা। যদি মার খায়, ঘর ছাড়া হয়, যা হবে ওরা বুঝবে, ওদের জন্য দরদ নেই। আবার 2026-এ আবার আসবে ডেলি প্যাসেঞ্জারি করতে যখন ভোট ডিক্লেয়ার হবে। অতএব কর্মীদের পাশে থাকা, কর্মীদের পাশে থেকে তাদের মনোবল বৃদ্ধি করা বা তাদের প্রোটেকশন দেওয়া, এটা বিজেপির কালচারে নেই। সেটা 2রা মে 2021-এর পরেই প্রমাণ হয়ে গেছে। আর আজকে তো জলের মতন পরিষ্কার। কিন্তু জয়দেব বাবু, হ্যাঁ প্রশ্ন হচ্ছে, আপনি বললেন যে ডেলি প্যাসেঞ্জারি করতে আবারও 2026-এ আসছেন না, কখনো আসবেন না, আপনি বলছেন একেবারে বিধানসভা নির্বাচনের কথা বলছেন। আমার প্রশ্ন হচ্ছে একেবারে 2029 সালের দিকে আমি একটু এগিয়ে যাচ্ছি, তার কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন 47 বছর আগের কথা বলতে পারেন, ফিউচারে এগোচ্ছেন, তো আমিও একটু ফিউচারে এগোনোর চেষ্টা করছি আর কি। প্রশ্ন হচ্ছে যে 2029-এ এসেও কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এরকম কিছু চেষ্টা করবেন যে বিজেপি যেটা 2014 থেকে 2024 অবধি দিনের পর দিন তিনি বাড়িয়ে গেছেন 2 থেকে 18 থেকে এবার হয়তো আরও বাড়ানোর চেষ্টা করছেন, 2029-এ দাঁড়িয়ে কি তিনি বাড়ানোর জন্য আসবেন নাকি শুধুমাত্র কনসিস্টেন্সি বজিয়ে রাখার জন্য আসবেন, কোনটা?
আমি একটা আগে কথা 24 এ অল্প পরীক্ষা পাস অল্প করো। সময় লিপিকা দি বলে দিচ্ছি। 2014তে উনি অ্যান্টি ইনকামবেন্সি ইউপি এর বিভিন্ন স্বপ্ন দেখিয়ে গ্যাসের দাম কমাবেন, উনি তেলের দাম কমাবেন, বেকারদের চাকরি দেবেন, কৃষকদের আয় বৃদ্ধি করবেন, এই মিথ্যে স্বপ্নগুলো দেখিয়ে ভাঁওতা দিয়ে উনি 2014 ভোটটা জিতলেন। 2014 ভোটটা জিতে উনি বললেন যে বালাকোট সার্জিক্যাল স্ট্রাইক করেছি, আমি ঘরে ঢুকে মেরেছি। পরে তো সত্যপাল মালিক বলল পুরোটা কি কি হয়েছে, পুলওয়ামা থেকে শুরু করে ওনার পুরো ক্যারিকেচারটা পুরো বলে দিয়েছে। তো এবারে ঘটনাটা হচ্ছে 2014টা ভাওতাবাজির ছিল, 2019টা আবার মিথ্যে স্বপ্ন দেখিয়ে ভুলভাল বোঝানোর। কিন্তু 2024-এ আপনি বলুন বাতাসে আকাশে কোথাও 0% মোদি ম্যাজিক মোদি ম্যানিয়ার গন্ধ ভেসে আসছে? যদি কোনো প্রধানমন্ত্রীর প্রতি আসে তাহলে তাকে মাছ, মছলি, মাংস, মাটন, মুসলিম, হিন্দু, মঙ্গলসূত্র, ভ্যাঁস, বকরি, মহাত্মা গান্ধীকে পৃথিবীর কেউ চিনত না। উনি না আমি সরাসরি চলে যাবো সাবিয়া ম্যামের কাছে। সাবিয়া ম্যাম, যে কথাগুলো বলছেন জয়দেব বাবু, কি বলবেন সেই ব্যাপারে? 2024 থেকে আমি সাবিয়া ম্যামের কাছে আসবো। অবনমন শুরু হয়েছে, উনি সরকারে আসবেন কিনা এটা সাবিয়া বড় ম্যাম। প্রশ্ন। হ্যাঁ, না, যেটা প্রথমে উনি বললেন যে আমাদের এখানে হঠাৎ করে ওখান থেকে ধ্যান থেকে উনি চলে আসবেন। প্রথমত প্রধানমন্ত্রীর যে কোনো একটা জায়গা যাওয়ার একটা নির্দিষ্ট প্রোটোকল আছে, সেটা প্রচারে যাওয়ারই হোক বা যে কোনো ইয়েতে ইভেন্টে যাওয়ারই হোক, সেটা এরকম ভাবে হঠাৎ করে হয় না যে একটা কোনো জায়গাতে। এবং এখানকার আমাদের সন্দেশখালীর যারা লোকাল নেতা, আমার প্রশ্ন সংযোজন করে নেবেন সাবিয়া ম্যাম, আমার প্রশ্ন সংযোজন করে নেবেন। আমার প্রশ্নও ছিল যে ধ্যানটা কি ওই ভূকম্প আসার জন্য, মানে যে ভূমিকম্প বা ভূচালের কথা তিনি বলছেন ছোটাঝুলের জন্য? দেখুন, এই ধ্যানের ব্যাপারটা না সবাই বুঝতে পারবে না। হ্যাঁ, ধ্যানের ব্যাপারটা এবং সবার থেকে বোঝার জন্য আমরা অপেক্ষাও রাখি না। ঠিক আছে, উনি বলেছেন যে 1 জুনের পরে ঠিক 2014 এবং 2019-এও তিনি ধ্যান করেছিলেন। ঠিক 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 অবশ্যই আমরা জানতে চাই ধ্যানের ব্যাপারটা আপনি বোঝান। প্রধানমন্ত্রী না, প্লিজ প্লিজ, না না, কথা ইন্টারাপ্ট করবেন না। আমি সবাইকে বলার সুযোগ দিচ্ছি তো, প্লিজ। না না না, বলার সুযোগ দিন প্লিজ। আপনি যে বললেন আমরা শুনেছিলাম ভগবান রাম সৌভিক বাবু, বনবাসে প্লিজ ধ্যান করতে। সৌজন্যতা মেইনটেইন করুন। তাহলে আমরা সবাই তো ধরে শুনছে, নেব সুন্দর উত্তর দেওয়ার চেষ্টা করছেন সবাই। বনবাসে প্লিজ না না না, প্লিজ বি আ জেন্টলম্যান, প্লিজ বলুন। সাবিয়া ম্যাম বলুন। সাপোর্ট করছে না এটাতে, যাই হোক, এনি হুইচ ওয়ে, সেটা হচ্ছে যে উনি বলেইছিলেন 2021 সালেও দেখিয়েছিল বিজেপি 200 পার। কি হচ্ছে? এক্সিট পোল দেখিয়েছিল 2021 সালে 200 পার। না না, প্লিজ সৌভিক বাবু বলার সুযোগ দেবো আপনাকে। সাবিয়া ম্যাম বলুন 2021 সালে প্লিজ প্লিজ। সৌভিক বাবু প্লিজ, এইভাবে হবে না, বলার সুযোগ দিন। রিপাবলিক বাংলা প্লিজ প্লিজ সৌভিক বাবু, আমি জানি না আপনি কোন প্যানেলে বসছেন কিনা। সৌভিক বাবু প্লিজ, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, সৌভিক বাবু প্লিজ। আমি দুজনেরই ফেটা ডাউন করতে বলবো। এই পর্যায়ে দাঁড়িয়ে ঠিক একেবারে ভোটের যখন একেবারে অন্তিম লগ্নে আমরা চলে এসেছি, ঠিক সেই সময়তে রাজ্যে একটা অদ্ভুত ট্রেন্ড দেখা যাচ্ছে, সেটা হলো গো ব্যাক স্লোগান। এবং এই গো ব্যাক স্লোগানের ওপর বেস করে আজ কৌস্তব বাগচিকে যেমন চিফ ইলেকটোরাল হিসেবে তিনি ওখানে গিয়েছিলেন এবং তিনি ঠিক কী কী ফেস করেছেন এবং তাকেও গো ব্যাক স্লোগান কথাটা শুনতে হয়েছে, এবং তার প্রেক্ষাপটে তিনি কি উত্তর দিয়েছেন সেটাও আপনাদের সামনে পাশাপাশি রাখবো, শুনুন। কৌস্তব বাগচি ঠিক কী বলেছে একবার শোনাবো। আপনাদের সামনে রাখবো গো ব্যাক স্লোগানের কথা। প্রথা যখন চলে এসছে বাংলায়, ঠিক সেই সময়কালীন অবস্থাতে গো ব্যাক স্লোগানের জেরে কৌস্তব বাগচি আজ কি বলেছেন সেটাও আপনাদের সামনে পাশাপাশি রাখবো। কিন্তু যেই ধ্যান নিয়ে কথা হচ্ছে, 24-এর লোকসভা নির্বাচনের আগেও এই একই রকমভাবে 2014 এবং 19-এর মতো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবারও ধ্যানে বসেছেন। প্রশ্ন যখন ধ্যান নিয়েও যখন রাজনীতিকরণ চলছে, ঠিক সেই সময়কালীন অবস্থাতে সাধারণ মানুষের ভূমিকা ঠিক কতটা? সাধারণ মানুষ আদতেও এই ধ্যানকে বিশ্বাস করেন নাকি রুজি রোজগার রুটি কাপড়া মাকানে বিশ্বাস করেন? এগুলো জানা অত্যন্ত দরকারি। কৌস্তব বাগচি ঠিক কী বলেছিলেন শোনাবো। প্রথমে আমি তো চিফ ইলেকশন এজেন্ট, আমি তো প্রত্যেক কটা বুথে যেতে পারি, আইনগতভাবে কোথাও বাধা নেই। সকালবেলা
সৌগত রায় এসে বাজার গরম করে গেছে, ও আর সায়ন্তিকা এসে যে কৌস্তব বাগচি কেন ঢুকছে। আমি চিফ ইলেকশন এজেন্ট যেতে পারি, যেখানে যেখানে মানুষজনকে ভোটদানে বাধা দেওয়া হবে সেখানে তো অবশ্যই যাব, এবং আমি গেছি, তাদের প্ল্যান বানচাল হয়ে গেছে বলে তাদের এত অসুবিধা। মুশকিল হচ্ছে 28 টাকা পাউচের এফেক্টে সব লম্পঝম্প করছে। সৌগতবাবুর উদ্দেশ্যে শুধু বলবো, এই ধরনের বাজার গরম করার রাজনীতি করবেন না। আপনি বলছেন কৌস্তব বাগচি কেন ঢুকবে, তো কৌস্তব বাগচি ঢুকবে না তো কি সৌগত রায়ের গার্লফ্রেন্ড ঢুকবে? না, আমি কি করে একা মানুষ গিয়ে আমি কি ভোটটা বিঘ্নিত করব? আমার কাছে স্পেসিফিক ইনপুট ছিল যে ওখানে মানুষজনকে বা এই ধরনের, আমি ভেতরে শুধু দেখতে গেছি যে কেমন। আমি তো এজেন্ট হিসেবে পারি। এখানে তো বহুজন সমাজ পার্টি মারছে না, এখানে তো তৃণমূল, এখানে তো তৃণমূলে দেখতে পাচ্ছেন গুন্ডামি, মস্তানি, রাহাজানি কারা করছে সারা রাজ্য জুড়ে। গোটা রাজ্যটাকে যেভাবে ধ্বংস করে দিয়েছে এরা, তো এই গণতন্ত্রটাকে এইভাবে ধ্বংস করার চেষ্টা করছে। কিন্তু এবারে হবে না, পাবলিক ভোট দিচ্ছে, ঢেলে ভোট, কোনো রকম কোনো অসুবিধা নেই। জনগণ ভারতীয় জনতা পার্টির সাথে আছে, এবং তৃণমূল বুঝতে পারছে পায়ের তলার মাটি নেই, তাই জন্য ঝামেলা করতে চাইছে। আমাকে বলছিল ঢুকতে দেবে না, আমি নাকি ঢুকলে আমাকে মেরে ফেলে দেবে, লাশ ফেলে দেবে। আমি ঢুকলাম, বুথে ঢুকলাম, ভেতরে সব এজেন্টের সাথে দেখা করলাম, করে আবার সময় বেরিয়ে এলাম। আমাকে কেউ একটা কেশাগ্রহ স্পর্শ করতে পারলো না। যতক্ষণ প্রাণে বেঁচে আছি এদের কাছে মাথা নোয়াবো না। আমাকে দেখে যদি তাদের চুলকানি শুরু হয়ে যায়, আমি তো বিটেক্স মলম নই, ওদের একটা বিটেক্স মলম কিনে লাগানো উচিত। কি করা যাবে? একেবারে যে বাইকটা আপনাদেরকে শোনালাম, আমি জানি না আদতেও আপনাদের এই মানে অফলাইনে যখন আমি শুনছিলাম যে আপনারা বোধহয় ঝগড়াই করছিলেন, এটা বিতর্ক সভা, এটা ঝগড়া করার জায়গা নয়। আমার সত্যি খুব খারাপ লাগছে। আমি ক্ষমা প্রার্থী। এই মুহূর্তে দাঁড়িয়ে আমি জানি না আপনারা বাইকটা শুনতে পেয়েছেন নাকি নিজেরা এখনও ঝগড়া করেই চলেছেন। আমার প্রশ্ন ছিল, কৌস্তব বাগচি যে বক্তব্য পেশ করেছেন গো ব্যাক স্লোগানকে ঘিরে, আমি দুটো বিষয়কে পয়েন্ট আউট করেছি, এবং এই দুটো বিষয়ের প্রেক্ষাপট ঠিক কী সেটা জানার চেষ্টা করব শৌভিকবাবুর থেকে। শৌভিকবাবু, আপনাদেরকে বলছে 28 টাকার পাউচের এফেক্টে লম্ফজম্প, প্রথম। আর দ্বিতীয়ত, তিনি একা কি করতে পারবেন, কতটা ম্যানুপুলেট করতে পারবেন, কিভাবে ভোটটাকে অন্যদিকে ম্যানুপুলেট করার চেষ্টা করতে পারেন, এটা জানার চেষ্টা করবো আপনার থেকে। বলুন। কি বলি বলুন তো, মানে কৌস্তব বাগচি মানে এখন কোন দলে আছে বা ওনার রাজনৈতিক পরিচয় কি আমরা বুঝতে পারছি না। উনি একসময় লিপিকা দিয়ে আছেন, উনি একসময় বলতেন উনি কংগ্রেসি, মানে একদম পুরো যাকে বলে ব্লাড অ্যান্ড সোল কংগ্রেসি। আজকের উনি আবার ভারতীয় জনতা পার্টির টিকিট পাওয়ার জন্য দৌড়ালেন, ব্যারাকপুরের টিকিটটা পেলেন না। এখন মুশকিল হচ্ছে যে উনি এইসব ভুলভাল বকছেন। ব্যারাকপুর থেকে যে প্রতিদ্বন্দ্বিতা করছেন অর্জুন সিং, তিনি রেকর্ড ভোটে পরাস্ত হবেন আমরা নিশ্চিত। সুতরাং উনি কি বললেন, কিভাবে ম্যানিপুলেট করবেন, সেগুলোতে বাংলার মানুষ কনসার্ন নয়, আমরাও কনসার্ন। আমি মনে করি আলোচনার বিষয়বস্তু কৌস্তব বাগচি হতে পারে না। আজকের ভোটের ভায়োলেন্স নিয়ে কথা হোক। আচ্ছা, চিফ ইলেকশন এজেন্ট যিনি যখন বুথে যাচ্ছেন তখন এতটা প্রাসঙ্গিক হয়ে পড়ছেন, আর যখন ডিবেটে তার নাম আসছে তখন প্রাসঙ্গিকই নন। না, আমার বক্তব্য হচ্ছে কৌস্তব বাগচি ইজ নট আ বিগ ফ্যাক্টর। আমার আজকের যে বিষয়টা হচ্ছে, আমি সবার কাছে আকর্ষণ টানতে চাইবো, এখানে সমস্ত লিপিকাদিরা আছেন, জগদীশ বাবুরাও আছেন। আমার বক্তব্য হচ্ছে, আজকের আপনার বাংলার মানুষ এই শোটা দেখছে, তো তাদের বুঝতে হবে আজকের কোথাও এগুলো সবাইকে ভাবাচ্ছে যে আজকে এতগুলো দফা নির্বাচন হয়ে গেল, 6ষ্ঠ দফা, এত জেলায় নির্বাচন হলো, আমরা কি করছি? বাংলার মানুষ দেখেছে কোথায় ভায়োলেন্স হয়েছে, সন্দেশখালীতে ভায়োলেন্স হয়েছে। মুশকিল হলো ডায়মন্ড হারবার, কসবা, আমি আপনাকে এতগুলো উদাহরণ দিলাম, আপনি কি তখন অফলাইনে চলে গেছেন? কি হয়েছে কসবাতে, কি ভায়োলেন্স হচ্ছে কসবাতে, কি ভায়োলেন্স হচ্ছে? আপনি ফেলে গেছে আমাদের কর্মীদের বাড়ির বাইরে, কান কাড়া ফেলে গেছে সিপিএম আর বিজেপি নিজেদের প্রতিবন্ধ করে। সিপিএম আর বিজেপি কান ফেলার কালচার সিপিএম এর সন্দেশখালীও বলে দিন নিজেরা করেছে, তাহলে আর আপনারা কোনো কিছুটা আমরা তো প্রথম থেকে বলছি, আমরা তো প্রথম থেকে সেটা বেশ, আমি বুঝতে পেরেছি আপনাদের রাজনৈতিক তাপ চরম পর্যায়ে যাচ্ছে, এবং বিজেপি তৃণমূল শুধুমাত্র গ্রাউন্ড লেভেলে নয়, একেবারে স্ক্রিনের ভেতরে প্রবেশ করে গিয়েছে। আমি সরাসরি চলে আসবো লিপিকা ম্যামের কাছে। লিপিকা ম্যাম, কি বলবেন এই কৌস্তব বাগচিকে নিয়ে? এতদিন আপনাদেরকে সাপোর্ট করতে হতো, একটা সময় নানান রকম প্রশংসা আপনারা করেছেন যখন তিনি মাথা কামালেন। প্লিজ, কথাটা শোনাই যাচ্ছে না। আমি জানি না আমার প্রশ্নটাও লিপিকা ম্যামের কাছে পৌঁছচ্ছে কিনা। আপনারা ঝগড়া করতেই থাকবেন? বাহ, অনবদ্য তো। কলতলার ঝগড়া, এটা কলতলার ঝগড়া হচ্ছে। কি হচ্ছে এসব? অনবদ্য সিচুয়েশন।
আমি সত্যি জানি না দর্শক যারা দেখছেন তাদের মধ্যেও এই রিপারকেশনটাই আসলো কিনা লিপিকা ম্যামের কত আমি জানি না। লিপিকা ম্যাম আপনার কাছেই আসলো আমার না প্লিজ, আমি এর পরেও বক্তব্য থাকে। আমাকে প্রশ্ন করে আচ্ছা হ্যাঁ নিশ্চয়ই প্লিজ বলুন না। আমি জানি না আপনার নাম লিপিকা কিনা, আমি জানি না আপনার নাম লিপিকা কিনা, আমি তো লিপিকা ম্যামকে জিজ্ঞেস করলাম। না আমি শেষ করে তো কি মুশকিল, আমি তো শেষ ও করি, আচ্ছা আমাকে আচ্ছা বলতে দিতে প্লিজ হবে তো। বলুন নিশ্চয়ই ম্যাম বলুন না, আপনি শেষ করেই যাচ্ছেন অনেকক্ষণ ধরে। করলেন হ্যাঁ বলুন না প্লিজ উনি বলুন। আমাকে ইন্টারাপ্ট করলেন। আমার বক্তব্য হচ্ছে যে না না আজকে প্লিজ প্লিজ যে আপনি বলুন হলো, আমি সমস্ত প্যানেলিস্ট যারা যারা আছেন তাদের কাছে ক্ষমা প্রার্থী। আজকে শোটা সৌভিক স্যারের নামেই রয়েছে এবং সৌভিক স্যারই সম্পূর্ণ ব্যাপারটা বলতে চাইছেন। সৌভিক বাবু আপনি বলুন। না আমি না মহা মুশকিল, আমাকে তো বলতে দিতে হবে। আমার না বক্তব্য না হচ্ছে আমি জানি না, আমি বলতে বলেই তো আপনাকে বলতে দিলাম। লজ্জা যে আজকে বলবো কি বলবো না। না না সৌভিক বাবু আপনি বলুন, আমি মিউট করে দিই। আপনি ওয়ান লাইনারে শেষ করুন প্লিজ। আমার প্রশ্নটা এখানেই সবার কাছে আসতে হবে। সৌভিক বাবু বোঝার চেষ্টা করুন, আপনি ওয়ান লাইনারে শেষ করুন, আপনাকে বলার সুযোগ দিচ্ছি তো, বলুন। ক্ষমা প্রার্থী, নেটওয়ার্কের সমস্যা। আমি একেবারে লিপিকা ম্যামের কাছে চলে আসবো। লিপিকা ম্যাম আমি কতটা কনস্ট্রাকটিভ আলোচনা হচ্ছে আমি জানি না, কিন্তু আজকে এত দফা নির্বাচন হলো, কোথাও কোনো পলিটিক্যাল ভায়োলেন্স নেই, শুধু সাউন্ডে সমস্যা হচ্ছে কিছু। আমি চলে আসবো লিপিকা ম্যামের কাছে। লিপিকা ম্যাম সার্বিকভাবে আপনি কি বলবেন? সমগ্র ভোট আজকে সপ্তম দফা নির্বাচন ছিল, একেবারে অন্তিম দফার নির্বাচন, এবং অন্তিম দফা নির্বাচনে এসে কৌস্তব বাগচির মতো একজন যিনি একসময় কংগ্রেস ছিলেন এবং বলা যেতে পারে কট্টর কংগ্রেস, এবং তারপরে সেখান থেকে বেরিয়ে বিজেপিতে যোগদান করলেন, তাকে গো ব্যাক স্লোগান শুনতে হচ্ছে, কি বলবেন? I don't think Kaustubh Bagchi is an important subject for today's debate. I don't think. আপনিও একই কথা বলছেন, আচ্ছা বেশ বলুন। হ্যাঁ সে গেছে, যদি গো ব্যাক স্লোগান, তো এবারে তৃণমূলের ইলেকশন, টোটাল ইলেকশনে গো ব্যাক স্লোগানটা একটা স্লোগানই হয়েছে, এবং স্লোগান শুধু হয়নি, একটা বিরোধী দলকে একটা বোতলবন্দি করে দেওয়ার একটা প্রয়াস দেখা গেছে এই গো ব্যাক স্লোগান নিয়ে। তো এটা তো আমরা প্রথম থেকে, শুধু আজকে কৌস্তবের ক্ষেত্রেই নয়, আমরা প্রত্যেকের ক্ষেত্রেই দেখলাম একটা বিরোধী দলকে গো ব্যাক স্লোগান দেওয়া। এটা তৃণমূল এবারে পুরো ইলেকশনেই করেছে। আর আমরা এটা একেবারে শঙ্কিত ছিলাম যে যত দক্ষিণবঙ্গের দিকে আসবে, যত দক্ষিণের দিকে আসবে, তত আরো আমরা কিছু দেখতে পাবো। কিন্তু তুলনামূলকভাবে সেদিক থেকে বলতে গেলে যে অন্যান্য ইলেকশনের মতন হয়তো ততটা মারাত্মক সেভাবে বলা যাবে না এবারের ইলেকশনকে। কিন্তু আমার আর একটা জিনিসও খুব অদ্ভুত লাগলো যে পশ্চিমবাংলায় এই যে আধা সামরিক বাহিনী এত আনা হলো, সে আধা সামরিক বাহিনী কোথায় গেল? আমার প্রশ্ন এটাই ছিল, আমার প্রশ্ন এটা ছিল 967 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসছে এবং তাদের কি অপারেশনাল কোন রকম ডিউটিস ছিল? সেটাই বলছি যে তাদের আধা ডিপ্লয়েড ঠিক মতন হয়নি না, কি হয়েছে? ঈদ বৃষ্টি হলো, একটা বাচ্চা সেই পোল ধরে দাঁড়িয়ে রয়েছে, কুইক রেসপন্স টিম, দীপিকা ম্যাম কুইক রেসপন্স টিমেরও কোনো রকম নাগাল পাওয়া যাচ্ছিল না। কুইক রেসপন্স টিমের কিন্তু প্রথম দিকের দফাগুলোতে 2-3টে দফায় আমরা কুইক রেসপন্স কিউআরটির বেশ ভালো আমরা রেসপন্স দেখেছি, ভালো মানে তৎপরতা দেখেছি। কিন্তু যত এই দক্ষিণবঙ্গের দিকে এগোচ্ছে তত যেন কিউআরটির কোন রকম কোন তৎপরতাই দেখা গেল না। মানে আপনি বলতে চাইছেন 14 সেকেন্ডের সাইকোলজি, 14 সেকেন্ডের সাইকোলজি কথা বলতে চাইছেন আপনি? আচ্ছা আচ্ছা হতে পারে। আচ্ছা, যার ফলে যেটা হলো যে আমরা সেই কালির দাগ থেকে মুক্ত হতে পারলাম না, কালির দাগ পড়েই গেল যে না, যেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কেন পশ্চিমবঙ্গ, ওইটা বারবার প্রশ্ন জাগে কেন বলুন তো, যে অন্যান্য ভারতের অন্যান্য রাজ্যগুলোতে 2 দফা 3 দফা, কোনো জায়গায় 1 দফা, গুজরাটে 1 দফায় ভোট হয়েছে, সেখানে এমন তো নয় পশ্চিমবঙ্গের আসন সংখ্যা সব থেকে বেশি, তার থেকে উত্তরপ্রদেশে 80টা রয়েছে একেবারে। তাহলে 42টার জন্য 7 দিন কেন লাগবে? এই জায়গা থেকে তো আমাদের বেরোনো উচিত ছিল, সেই সেফটিটা আমরা মানুষকে দিতে পারিনি, মানুষকে আমরা সেই নির্ভরতার জায়গাটা দিতে পারিনি বলে আগে আমাদের 7 দিন ধরে কেউ আইনি আনা। নির্বাচন কমিশন কি করছিল? এতগুলো এত গেছে, কমপ্লেন গেছে, তারপরেও কেন এই ঘটনা ঘটবে? তো এইগুলো আমরা কখনোই চাই না। পশ্চিমবঙ্গ আরেকটু ভালো জায়গায় সম্মানের সঙ্গে নির্বাচনটা পশ্চিমবাংলাতে হোক, মানুষ যেন নির্বিঘ্নে ভোটটা দিতে পারে, এটা কিন্তু আমাদের
আজও 24-এর ইলেকশনে দাঁড়িয়েও আমরা বলছি বেশ এটা বেশ যেন বেশ একেবারে আগামী একেবারে দিনে একেবারে একেবারে অন্তিম লগ্নের দিকে চলে এসেছি। আমি এবার চারজনকেই 1 মিনিট করে স্ট্যান্ড পয়েন্ট রাখার সুযোগ দেবো। আমি প্রথম সুযোগ দেব সাবিয়া ম্যামকে। সাবিয়া ম্যাম, আপনি হাত তুলছিলেন, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, বলুন। দেখুন, উনি যে Uninterrupted. বললেন আমাদের, এটা সত্যি খুব দুর্ভাগ্যজনক একটা ব্যাপার যে আমাদের এখানে 7 দফাতে কেন ইলেকশন হয়, হ্যাঁ, এবং 7 দফাতে ইলেকশন হয় এবং এর থেকে অনেক কম সিটেও 7 দফার থেকে অনেক কম দফাতেও ইলেকশন কমপ্লিট হয়ে যায়। কিন্তু সেটার কারণটা আপনাকে মনে করতে হবে, এটা প্রথম থেকে হয়ে আসছে। আপনি 2018 যদি আমি দেখি পঞ্চায়েত ইলেকশনের টাইম থেকে আমার মনে হয় এটার প্রকোপটা আরো বেশি বেড়ে গেছে। 2018 পঞ্চায়েত ইলেকশনে যে এই ধরনের পোস্টপোল ভায়োলেন্স হয়েছিল এবং 2018 এবং এটা প্রপার ডকুমেন্টেড আছে, এটা আপনাদের আর্কাইভে আছে, আই এম শিওর আপনারা বুঝতে পারবেন। সেটা হচ্ছে এই 2021 থেকে 2023 অবধি, হ্যাঁ 2018 থেকে 2021 বিধানসভার আগে অবধি প্রত্যেক সপ্তাহে আমাদের 2 জন করে রাজনৈতিক কর্মী ভাইয়েরা মারা গেছে, শহীদ হয়েছে, তাদেরকে মারা হয়েছে এবং তাদেরকে মেরে হ্যাং করে দেওয়া হয়েছে প্রত্যেক সপ্তাহে 2 জন করে। ঠিক আছে, এটা একটা কারণ। সেকেন্ড হচ্ছে আমাদের দেখুন 2021-এর পরে পোস্টপোল ভায়োলেন্স যেটা হলো সেটা নিয়ে সুপ্রিম হাইকোর্ট কি ন্যাক্কারজনক ক্ষমাপ্রার্থী আর সময় দিতে পারছি না, আমি একেবারে অন্তিম লগ্নের দিকে চলে এসেছি। ঠিক আছে, বললাম আমি এটার কারণেই আমাদের এখানে এইরকম ভাবে সপ্তাহ দফায় হয়তো ভোটটা করতে হয়, কারণ বেশ 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 আমি এবার 1 মিনিট সময় সুযোগ দেবো শফিক বাবুকে। শফিক বাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, বলুন, আনইন্টারাপ্টেড। না, আমার বক্তব্য হচ্ছে খুবই স্পষ্ট যে দেখুন, বিভিন্ন রাজনৈতিক দল ভারতবর্ষের বুকে ক্ষমতা আছে, বাংলাও দেখতে পেয়েছি, সমস্ত রাজনৈতিক দল তাদের রাজনীতির ময়দানে থাকবে, লড়াই করবে, কিন্তু সর্বাপেক্ষা আমরা যেটা চাই যে কোনো রাজনৈতিক অশান্তির বলি না যেন কোনো সাধারণ মানুষ হয়। এটা যেটা দীর্ঘ 34 বছর আমরা দেখেছি, বাংলায় নির্বাচন এলেই যে গণহত্যা, যে রক্তের হোলি আমরা 2011 সালের পর দেখেছি, কিন্তু বাংলায় আপনি যদি এভারেজটা দেখেন, সেই রাজনৈতিক হিংসা বলে কোনো সাধারণ মানুষের প্রাণ যায়নি। আবার এই কালচার কিন্তু বাংলায় 2019 সালের পর থেকে শুরু হয়েছে। 2019 সালে ব্যারাকপুর, ভাটপাড়া, আবার 2021 সালে পোস্টপল ভায়োলেন্সের নাম করে তৃণমূল কংগ্রেসকে অযথা উৎসাহ করা, অপপ্রচার করা, এবং সর্বোপরি আবার এই কালচার 2024 সালে আবার আনার চেষ্টা করছে। আমি যেটা বারবার বলছি যে কোথাও কোনো ভায়োলেন্স হলো না, শুধুমাত্র সন্দেশখালী হলো, ভাঙড় হলো, এই জায়গাগুলোতে যেখানে তৃণমূল কংগ্রেস সময় শেষ, ক্ষমাপ্রার্থী আমি আর সময় দিতে পারছি না, কেন একেবারে অন্তিম লগ্নের দিকে চলে এসেছি। ক্ষমাপ্রার্থী, আমি একেবারে চলে যাবো লিপিকা ম্যামের কাছে। লিপিকা ম্যাম, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। না, দুটো দলই তো এখানে একটা বাইনারি তৈরি করা হয়েছে, যেন মনে হচ্ছে পশ্চিমবঙ্গে শুধুমাত্র বিজেপি এবং তৃণমূল ভোটে লড়ছে, বাম কংগ্রেস বা ইন্ডিয়া জোটের কোনো অস্তিত্ব নেই। দুজনেই বলছে আমরা 35টা করে সিট পাবো। যদি এতই ভরসা, এতই বিশ্বাস যদি দুজনের থাকে, তাহলে এই লড়াই কেন? মানুষকে ভোট দিতে দিক, মানুষই বেছে নেবে যে কারা আমাদের পাশে আছে, কারা আমাদের জন্য কাজ করছে। এই ভরসাটা থাকা দরকার। থাকলে কিন্তু পশ্চিমবঙ্গের আর এই কলঙ্ক অধ্যায়টা আর কারোর কাছে আমাদের মুখ লুকোতে হবে না। আমরা তো ভায়োলেন্স করছি না, প্লিজ আনইন্টারাপ্টেড এবং সেটাই বলছি। তো সেই কারণে বলছি যে এই বিশ্বাস আর ভরসাটা যদি মানুষের উপর রাখা যায়, তাহলে কিন্তু আমাদের আর এই কলঙ্কজনক অধ্যায় নিয়ে অন্য রাজ্যের কাছে মুখ দেখাতে না, মানে হবে না। এই জায়গাটা মনে হয় পরিষ্কার থাকা দরকার। আনইন্টারাপ্টেড আমি বলেছিলাম, প্লিজ। আমি আনইন্টারাপ্টেড বলেছিলাম, প্লিজ। এই কালচার লিপিকাদি যেটা বললেন, এই কালচার, আই এম সো সরি আমি একেবারে অন্তিম লগ্নে চলে এসেছি। আমি আর কাউকে সময় দিতে পারবো না, আমি জয়দেব বাবুর কাছে আসবো। জয়দেব বাবু, সার্বিকভাবে সপ্তম দফা নির্বাচন অবধি আপনি প্রত্যেকটি জায়গাতে আমাদের সঙ্গে প্যানেলিস্টে ছিলেন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, এখন এই পর্যায়ে দাঁড়িয়ে সপ্তম দফা নির্বাচনের পরে সার্বিকভাবে আপনার কি মনে হচ্ছে? আপনার 1 মিনিট স্ট্যান্ড পয়েন্ট রাখার সুযোগ দিলাম, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, প্লিজ বলুন। কলতলার ঝগড়া, দেখুন, কপিল সিব্বল যে কথাটি বলেছেন যে নির্বাচন শেষ, নির্বাচন এবং নির্বাচন নিয়ে কোনো আলোচনা করে লাভ নেই,
এবারে যেটা কপিল সিবালের মত সেটা হচ্ছে এবার মাঠে খেলতে নামছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন পক্ষপাতিত্ব করবে না নিরপেক্ষ থাকবে সেটা দেখার, কারণ কাউন্টিং এ নির্বাচনের দিন কিন্তু অনেক গরমিল হবার আশঙ্কা রয়েছে, কাউন্টিং এজেন্টদের পারচেজ করার আশঙ্কা রয়েছে এবং কাউন্টিং এর দিনের যে গরমিল হতে পারে তার পূর্বাভাস কিন্তু কপিল সিব্বল দিয়েছেন। অতএব কাউন্টিং এবং নির্বাচন কমিশনের পক্ষপাতিত্ব নিরপেক্ষতার উপর অনেক কিছু নির্ভর করবে। দ্বিতীয় ঘটনা, ফর্ম 17C এখনো পর্যন্ত অধরা। দ্বিতীয় কথা হচ্ছে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ, আজকে তো এক্সিট পোল হবার দরকার, এই সময় এক্সিট পোলে হাং পার্লামেন্ট অবধারিত, অর্থাৎ ত্রিশঙ্কু পার্লামেন্ট হতে যাচ্ছে। নির্বাচনোত্তর কি গণিত হয়, কে কার সঙ্গে অ্যালায়েন্স করে সেটা দেখার এবং তার জন্য এখন নতুন তোড়জোড় শুরু হবে। বেশ একেবারে অন্তিম রাউন্ডে চলে এসেছি। আপনাদের চারজনকে অশেষ ধন্যবাদ টাইপি বাংলা জয়েন করার জন্য, এক কথা অঞ্জনের শোতে আসবার জন্য। যে কথা বলে আজকের এই স্পেশাল শো শেষ করব, মূলত যে বিষয় নিয়ে কথা হচ্ছিল আমাদের, এই সপ্তম দফা নির্বাচনে এসেও, অন্তিম দফা নির্বাচনে এসেও একটা জিনিস অত্যন্ত পরিষ্কার, যে এবারেও শান্তিপূর্ণ ভোটের কথা বলা যায়নি। আমরা ক্ষমা প্রার্থী, সত্যিই বলা যায়নি। এবং যে কথার রেশ টেনে আজকের এই শোটাকে শেষ করতে হচ্ছে, বলেছিলাম ঈশ্বরচন্দ্র গুপ্ত ভারতের ভাগ্য বিপ্লবে লিখেছিলেন, লিখিতে লেখনী কাদের ম্লান মুখ। আর সত্যি এই ম্লান মুখ নিয়েই হয়তো আমাদের আজকে উঠতে হচ্ছে, শেষ করতে হচ্ছে। তার কারণ শেষ বেলাতে শেষ হাসিটাকে হাসবে তা জানি না, কিন্তু এই হাতের আঙুলের ছাপ এবং এই আঙুলের ছাপের ইম্পর্টেন্স সবটা দিতে পারবেন আপনারা 4 জুনের ঠিক নির্বাচনী ফলাফল ঘোষণার পরে। তার কারণ এই হাতের কতটা এফেক্ট সেটা তো ওই দিনই বোঝা যাবে। আর এরকমই টান টান শো দেখার জন্য নজর রাখতে হবে টাইপি বাংলার পর্দায়। আর সারাদিন কাল নজর রাখুন টাইপি বাংলার পর্দাতে, তার কারণ কাল এক্সিট পোলের যাবতীয় অ্যানালিসিস নিয়ে আসবো আমি অঞ্জন, ঠিক সন্ধ্যে 7টায়। নমস্কার।